আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের অধ্যায় 11 চলতরিৎ এটা সম্পর্কে আলোচনা করব। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহ জিনিসটা কি? দুইটা ভিন্ন বিভবের বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা, দেখা গেলো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এখন দুইটাকে একটা তার দিয়ে সংযুক্ত করে দিছি। এটার বিভব একটা, এটার একটা বিভব VA VB, এর মধ্য দিয়ে নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। যেমন এটা যদি নিম্ন হয়, এখান থেকে ইলেকট্রনটা এখানে প্রবাহিত হবে। এই ইলেকট্রন প্রবাহটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে দুইটি ভিন্ন বিভবের বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তখন নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। এটা কতক্ষণ প্রবাহিত হয়? যতক্ষণ পর্যন্ত না বস্তুদ্বয়ের বিভব পার্থক্য শূন্য না হয়। এই দুইটার বিভব পার্থক্য যতক্ষণ পর্যন্ত না শূন্য হবে, ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রন প্রবাহ চলতেই থাকবে। এবার এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে কি, কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান, এটা যদি একটা প্রস্থচ্ছেদ হয়, প্রস্থচ্ছেদ বা একটা যে ক্ষেত্রফলের মতো, এটার ভিতর দিয়ে নির্দিষ্ট একটা টাইমে যে পরিমাণ আধান এখান থেকে এখানে আসবে, আধান প্রবাহিত হবে, সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহকে কী দ্বারা প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়। আর এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি, সেটা কীভাবে? আধানটাকে প্রকাশ করা হয় Q দ্বারা, এবং সময়, নির্দিষ্ট সময় হচ্ছে T। তাহলে আমরা লিখতে পারি একক সময়ে, তাহলে এই যে টিটা নিচে যাবে, কিউটা উপরে, I=Q/T। একক সময়ে বা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে গেলাম, I=Q/T, এবং এটার একক হচ্ছে, I এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ও প্রকৃত দিক। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ও প্রকৃত দিক, কারণ এই দুটা ভিন্ন। কারণ আমরা প্রথমে প্রচলিত দিকটার দিকে যাই। প্রথম যখন চলতড়িৎ আবিষ্কৃত হয়, তখন মনে করা হতো যে ধনাত্মক আধানের প্রবাহের ফলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এবং এই ধনাত্মক আধান উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে প্রবাহিত হয়, তাই তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভব।
তড়িৎ প্রবাহের প্রচলিত দিক উচ্চতর বিভব মানে ধনাত্মক অংশ, উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভব। তাহলে প্রচলিত দিক হচ্ছে ধনাত্মক অংশ থেকে ঋণাত্মক অংশে। আর আমরা এবার যদি প্রকৃত প্রবাহটা দেখি, প্রকৃত দিকটার ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন প্রবাহই তড়িৎ প্রবাহ। আর প্রকৃতপক্ষে আমরা জানি ইলেকট্রনটা কিভাবে প্রবাহিত হয়। ইলেকট্রনটা ঋণাত্মক অংশ থেকে ধনাত্মক দিকে প্রবাহিত হয়। তাহলে তড়িতের প্রকৃত দিক কি? প্রকৃত দিক হচ্ছে ঋণাত্মক অংশ থেকে ধনাত্মক অংশ, বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক এবং প্রকৃত দিক দুইটা বিপরীত বা ভিন্ন। এবার আমরা তিনটা জিনিস জানবো। একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহীটা কি? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহিত হয়। অপরিবাহী, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। অর্ধপরিবাহীটা কি? যার মধ্য দিয়ে তড়িৎ আংশিক প্রবাহিত হয়। আমাদেরকে উদাহরণগুলো জানতে হবে। যেমন পরিবাহী পদার্থগুলো কি? পরিবাহী পদার্থগুলো হচ্ছে তামা, রূপা। অপরিবাহী পদার্থের মধ্যে আছে রাবার, প্লাস্টিক, কাঠ। এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। আর অর্ধপরিবাহী পদার্থ, এটা হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকন। এখন এখান থেকে এই যে অর্ধপরিবাহী যে ব্যাপারটা আছে, অর্ধপরিবাহী পদার্থগুলার একটা ব্যাপার আছে। সেটা কি? এটা তো নর্মাল তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় এরা হচ্ছে আংশিক প্রবাহিত করে। কিন্তু যখন এদের তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বাড়লে এদের পরিবাহী ক্ষমতাটা বেড়ে যায়, মানে এদের ভিতর দিয়ে তখন বেশি পরিবাহিত হয় বা প্রবাহিত হয়। পরিবাহী ক্ষমতা বাড়ে। অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ানো হলে এদের পরিবাহী ক্ষমতা বৃদ্ধি পায়।
এবার আমরা দেখব তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তিটা কি? মনে করি এটা একটা বর্তনী। আচ্ছা, এটা একটা বর্তনী। এখন এখান থেকে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটাকে এই বিন্দু থেকে ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই যে এখান থেকে কারেন্টটা স্টার্ট হয়েছে, এখান থেকে শুরু হয়ে পুরাটা ঘুরে আবার এখানে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকেই বলা হয় তড়িৎচালক শক্তি। একটা বর্তনীর কোনো এক নির্দিষ্ট বিন্দু বা তড়িৎ উৎস থেকে একক ধনাত্মক আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আবার এই উৎসে ফিরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎচালক শক্তি বলে। সংজ্ঞাটা লিখি। তাহলে সংখ্যাটা হলো কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎচালক শক্তি বলে। এই তড়িৎচালক শক্তিটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। আবার এখানে আছে কি একক ধনাত্মক আধানটা হচ্ছে কিউ, যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাহলে হচ্ছে ডাব্লিউ। তা আমরা আগেরটাতে যেরকম আই ইকুয়াল কিউ বাই টি লিখছিলাম, যেটা একক টাইপের যেটা ছিল একক শব্দের সাথে সেটাকে নিচে লিখছিলাম, তাহলে এখানে ই ইকুয়াল কী হবে, যেটা এককের সাথে আছে সেটা নিচে আর উপরে হবে ডাব্লিউ। ই ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। এখানে ডাব্লিউটা হচ্ছে কাজ, কিউটা হচ্ছে আধান, ইটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এবং এই তড়িৎচালক শক্তির একক ভি বা ভোল্ট। এবার আমরা দেখব বিভব পার্থক্য। বিভব পার্থক্যটি একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে। আচ্ছা, এটা যদি একটা বর্তনী হয়,
এখন এখানকার একক ধনাত্মক আধানকে, এখানে যে একটা ধনাত্মক আধান আছে, চার্জ আছে, এটাকে এখান থেকে অন্য একটা বিন্দুতে আমি স্থানান্তর করলাম, এখান থেকে এখানে আনলাম। অ্যান্ড এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সেটাই হচ্ছে বর্তনীর বিভব পার্থক্য। একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব পার্থক্য বলে, তাকে বিভব বলে। আর দুইটার পার্থক্যটা হচ্ছে বিভব, তাকে বিভব বলে। এবং দুইটার পার্থক্যটা যেমন ভি আছে তো, V1 - V2, এটা হচ্ছে বিভব পার্থক্য। এখন এই যে বিভব, এটা কি বললাম, একক ধনাত্মক আধান কিউ নিচে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় ডাব্লিউ উপরে ভি, এটা তড়িৎচালক শক্তির মতোই, এটারও একক ভি বা ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম বিভব পার্থক্যটা কি। একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে। আর এই দুই বিন্দুর পার্থক্যকে বিভব পার্থক্য বলে। এবার আমরা একটা সূত্র জানব। সূত্রটা কি? সেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। আচ্ছা, এখানে এটা একটা পরিবাহী এ, এটা দুইটা বস্তু আছে এ বি, এটার বিভব হচ্ছে ভি এ, এটার বিভব ভিবি, মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন সূত্রটা কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় দুই প্রান্তের বিভব পার্থক্য কি? ভি এ মাইনাস ভিবি, দুই প্রান্তের বিভব পার্থক্য ওই দুইটা বস্তুর মধ্যে দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটার সমানুপাতিক। তার মানে ভি এ মাইনাস ভিবি সমানুপাতিক আই। এবার এখান থেকে আমরা কি করতে পারি? ভি এ মাইনাস ভিবিটা আমরা জানি, পার্থক্যটা হবে পুরোপুরি ভি, মানে ভি ইকুয়াল ভি এ মাইনাস ভিবি। তাহলে এটা আমরা লিখতে পারি ভি সমানুপাতিক আই। ভি সমানুপাতিক যদি আই হয়, এখানে এখন এই সমানুপাতিকটাকে সরানোর জন্য আমাদের নিশ্চয়ই একটা ধ্রুবক প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ভি ইকুয়াল আর আই। এই আরটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এই ধ্রুবকটাই হচ্ছে রোধ। আরকে কি বলা হয়? আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, কিন্তু আরকে বলা হয় হচ্ছে রোধ। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম, ভি ইকুয়াল আর আই। এটা ছিল ওহমের সূত্র, মানে ওহমের বিবৃতি আর কি। এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো, রোধ ইকুয়াল ভি বাই আই। এবার এখানে আমরা ভি এর একক জানি ভোল্ট, আই এর একক জানি অ্যাম্পিয়ার। আর এর একক কি? আর হচ্ছে একটি রোধ বা রেজিস্ট্যান্স, এটার একক হচ্ছে ওহম। ওহমের চিহ্নটা হচ্ছে এই যে এরকম।
বা এরকম OHM, ওহম, আর চিহ্নটা হবে এরকম। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের টপিকটাতে চলে যাই। রোধের সূত্র আমরা দেখলাম R=V/I। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। সেটা কীভাবে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ, রোধের সংজ্ঞাটা কি? পরিবাহীর যে ধর্মের জন্য বা যে আচরণের জন্য বলতে পারি, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাকে রোধ বলে। তার মানে একটা পরিবাহীর মধ্যে কিছু একটা এমন বস্তু থাকে যার কারণে তড়িৎ প্রবাহটা সুন্দর মতো প্রবাহটা যেতে থাকে, মাঝখান দিয়ে একটা বাড়ি বুড়ি খায়, দিয়ে একটুখানি চেঞ্জ হয় বা অনেক সময় থেমে যায়, সেটাকে বলা হয় রোধ। কাইন্ড অফ স্পিড ব্রেকার। রাস্তার মধ্যে যে আমরা স্পিড ব্রেকার দেখি সেরকম। তাহলে আমরা রোধ সম্পর্কে জানলাম। এবার এই রোধ হচ্ছে কয় ধরনের? রোধ দুই ধরনের। সেটা কি কি? স্থির রোধ, যেটার মান স্থির থাকে। 2, পরিবর্তী রোধ। এটা কি করে? প্রয়োজন অনুসারে মান পরিবর্তন হয়। প্রয়োজন অনুসারে মান পরিবর্তন হয়। তো আমরা এখন রোধের দুইটা টাইপ জানলাম। এবার আমরা রোধ নিয়ে আরেকটু ডিটেলস জানব। তো সেটা কি? রোধ এলটা কি? এলটা হচ্ছে দৈর্ঘ্য, আর আর তো রোধ। রোধ এলের সমানুপাতিক বা দৈর্ঘ্যের সমানুপাতিক। তো সমানুপাতিক বলতে কি বোঝায়? ওরা একই টাইপের। যদি দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পাবে, এবং দৈর্ঘ্য যদি কমে যায় সেক্ষেত্রে রোধের মানটাও কমে যাবে। তো এটা একটা আমরা সম্পর্ক পেলাম। আপনারা বই যদি পড়েন, বইয়ের মধ্যে ডিটেলস লেখা পাবেন। আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে একটা ফার্স্ট রিভিউ করে দিচ্ছি। আবার রোধ ব্যস্তানুপাতিক কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো রোধটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এর মানে কি? কোনো পরিবাহীর যদি ক্ষেত্রফলটা বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে গেলে রোধ কমে যাবে, ক্ষেত্রফল কমে গেলে রোধ বেড়ে যাবে। তাহলে এই দুইটা সম্পর্ককে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? আর সমানুপাতিক L/A, এটা লিখতে পারি। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে তো সরাইতে হবে। এটাকে সরাইতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পাবো। তাহলে এটাকে আমরা কীভাবে সরাবো? R = ρL/A, একটা সূত্র বা একটা সমীকরণ পেলাম বা একটা সম্পর্ক পেলাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য আছে, রোধ আছে।
এই জিনিসটা কি? এই প্যাঁচানো পিয়ের মতো, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে রো। এটার নাম রো। এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। রোটা কি? রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। তা আপাতত আমরা এই সূত্রটুকু জানি, পরবর্তীতে আমরা এই রোধ, আপেক্ষিক রোধের ডিটেলসে যাব। তো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার, আমরা বুঝতে পারছি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থচ্ছেদের দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। দুইটাকে একসাথে করে আর সমানুপাতিক L/A আমরা লিখছি। এবার এখান থেকে এই সমানুপাতিক চিহ্নটাকে সরায় রো বসে গেছে। রো হচ্ছে একটা ধ্রুবক, যেটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে R = রো L/A, এই একটা সূত্র বা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব আপেক্ষিক রোধ, যেটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। তো এই রো আমরা কীভাবে বের করবো? আগে যে আমরা একটু আগে সূত্রটা দেখলাম R = রো L/A, এখান থেকে আমরা রো এর মানটা বের করবো। সেটা কিভাবে? এখানে R = রোটা কিন্তু গুণ আকারে আছে, তার মানে রোটা L এর সাথে আছে। এখান থেকে আমরা এই নিচে যে এটা আছে, এটা ওই পাশে গেলে কি হবে? ভাগ আছে এখানে, এখানে আসলে গুণ হয়ে যাবে। তাহলে রোধ ইন্টু ক্ষেত্রফল = L রো। এবার এই এলটা আছে এখানে গুণ আকারে, এলকে এ পাশে পাঠিয়ে দিব, শুধু রোটাকে রাখলাম। তাহলে কি হলো? আপেক্ষিক রোধের একটা সূত্র আমরা, বা আপেক্ষিক রোধ বের করার একটা সূত্র আমরা পেয়ে গেলাম। আপেক্ষিক রোধের একক কি? একক হচ্ছে ওহম মিটার। এককটা কি? ওহম মিটার। এবার আমরা সংজ্ঞাটা জেনে নেই। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। আগে সংখ্যাটা লিখে নেন, সংখ্যাটা লিখে সাথে সূত্রটা এবং এককটা লিখে নেন। এবার আমরা আরেকটা টার্ম জানব, সেটা হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্বটা কি? এটা হচ্ছে একটা রোধের বিপরীত রাশি। পরিবাহকত্ব কি? রোধের আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এটা যে সূত্রটা আমাদের জেনে রাখলেই হবে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা, উল্টা একটা 6, সিগমা = 1/ρ।
তাহলে 1/ρ যেহেতু, তাহলে এটার একক কী হবে? ওহম পার মিটার। এই জিনিসটা জাস্ট খাতায় একটু তুলে রাখেন। এবার আমরা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বর্তনীটা সম্পর্কে জানবো। এখন বর্তনীটা কি? বর্তনী হচ্ছে একটা সিস্টেম যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয়। এই বর্তনী কয় ধরনের? বর্তনী হচ্ছে দুই টাইপের, শ্রেণী বর্তনী আর এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এই দুই টাইপের বর্তনী আছে। তো শ্রেণী বর্তনীটা কি? শ্রেণী বর্তনীতে পরপর সাজানো থাকে, সম্ভবত মনে করেন যে আপনাদের লাইট, ফ্যান সবগুলা একই সাথে কানেক্টেড। একই সাথে যদি কানেক্টেড হয়, একটা জিনিসের একটা সোর্সের মাধ্যমেই কানেক্টেড, আর একইভাবে একটা তার দিয়ে কানেক্টেড ধরেন, তাহলে আমি যদি কোনো কারণে এই একটা অফ করে দিই, তাহলে কি অটোমেটিক সবই বন্ধ হয়ে যাবে। একটার বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে শ্রেণী। পরপর আপনি মনে করেন এক বেঞ্চে 3 জন বসে আছে, এরকম একজনকে ধাক্কা দিলে জোরে 3 জনের ধাক্কাটা পাবে। তো এটা হলো শ্রেণী বর্তনী। আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী কি? পরস্পরের সাথে সমান্তরালে এক বেঞ্চে একজন করে বসে আছে, তাই একজনকে ধাক্কা দিলে অপরজন ধাক্কা পাবে না। এটাকে বলা হয় সমান্তরাল বর্তনী। এটা কি? সমান্তরাল বর্তনী। এবং এটা শ্রেণী বর্তনী। পরপর রোধগুলো সাজানো থাকে বা পরপর বস্তুগুলো সাজানো থাকে, আর এখানে প্যারালাল বা সমান্তরালভাবে থাকে, একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে না, আর এখানে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। আরেকটা জিনিস এখানে জানিয়ে রাখি, এই ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে রোধ RS, সম্পূর্ণ রোধটা, প্রত্যেকটা রোধ হবে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 ডট। মানে কি, যতগুলো রোধ আছে সেগুলো সমান, যদি শ্রেণীতে সংযুক্ত থাকে রোধগুলা, তাহলে সবগুলা যোগ হবে। আর যদি রোধগুলা প্যারালালে থাকে, RP, প্যারালাল মানে সমান্তরাল, রোধগুলা যদি প্যারালাল থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তখন হবে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3, এরকম যতগুলো আর থাকবে সবগুলো 1/1 হয়ে যোগ হবে। তো এটাও একটা সূত্রের মতো, এটাকেই মুখস্থ করে রাখেন বা মাথার মধ্যে গেঁথে রাখেন। সমান্তরাল হলে 1/, আর সমান্তরাল আর শ্রেণী হলে সোজা যোগ। পরবর্তীতে যখন আমরা ম্যাথগুলো করব তখন আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। এই গেল আমাদের সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনীতে রোধের ব্যাপারটা। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ। আমরা তো এমনি তড়িৎ প্রবাহ দেখছি। তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে I ইকুয়াল V/R, বা I ইকুয়াল VR। যেহেতু একই টাইপের, একই, তাহলে সেটাকে E/Rও লেখা যায়। তো এটাই হচ্ছে বর্তনীর ক্ষেত্রে। কিন্তু মাঝে মধ্যে বর্তনীতে দেওয়া থাকে যে অভ্যন্তরীণ রোধ, এই মেইন রোধ বাদেও অনেক সময় কোশ্চেনে ছোটো করে R দেওয়া থাকে, বা অনেক সময় লেখা থাকে অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম, বা এই উচ্চারণটা থাকে যে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধটা কি? অভ্যন্তরীণ রোধটা হচ্ছে ছোটো আর। অনেক সময় সিস্টেমের মধ্যে বা বর্তনীর ভিতরে দেখা যায় যে মেইন রোধ বাদেও ছোটো অল্প কিছু অভ্যন্তরীণ রোধ থাকে, সেটাকে বলা হয়, সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো ওইটা হলে আমরা কি করব? আমাদের মেইন আর যেটা রোধ প্লাস ছোটো আর অভ্যন্তরীণ রোধ, তাহলে I ইকুয়াল কী হলো? I ইকুয়াল E ভাগ R প্লাস R। এখানে এই আরটা হচ্ছে রোধ, আর এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। রোধটা আমরা কীভাবে নির্ণয় করব? যদি শ্রেণীতে থাকে সবগুলোকে যোগ করব, যদি প্যারালালে থাকে সবগুলোকে 1/1 করে যোগ করব। আর অভ্যন্তরীণ রোধের মান দেওয়া থাকবে, মানটাই দেওয়া থাকবে ম্যাক্সিমাম টাইম, কিন্তু জেনে রাখতে হবে যে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তো এই সূত্রটা মনে রাখবেন সবাই। এবার চলে যাচ্ছি ক্ষমতা, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাটা কি? ক্ষমতা কি?
কাজ করার হার, সেরকমই বিদ্যুৎ পরিবহন হচ্ছে একক পরিমাণ কাজ হচ্ছে, এই কাজের হারটাকে, নির্দিষ্ট সময়ে কাজের হারটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, যেহেতু ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। তো পি ইকুয়াল কী হবে? নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ বা শক্তি, তাহলে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এবার এখান থেকে আমরা কি করতে পারি? আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল ভি কিউ। তাহলে এখানে আমরা দিতে পারি পি ইকুয়াল ভি কিউ বাই টি। আবার আমরা জানি ডাব্লিউ ইকুয়াল আইটি, ডাব্লিউ ইকুয়াল ভি স্কোয়ার আর বাই টি, ডাব্লিউ ইকুয়াল আই স্কোয়ার আর টি। এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে ডাব্লিউর, এটা কীভাবে বের করছি সেটা আমি পরে দেখা দিচ্ছি। এগুলো কিন্তু আমাদের আগের সূত্রগুলো থেকেই বের করা। এবার জাস্ট আমরা ডাব্লিউর মানগুলা এই যে এখানে ডাব্লিউতে বসাবো, বসায় পি এর মানগুলা বের করব। তাহলে আমরা যদি আই স্কোয়ার আর টিটা বসাই, পি ইকুয়াল আই স্কোয়ার আর টি, নিচে আছে টি, টি টি কাটা, তাহলে আমরা কী পাচ্ছি? পি ইকুয়াল আই স্কোয়ার আর, ক্ষমতার, তড়িৎ ক্ষমতার একটা সূত্র। এরপরে আমরা যদি ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর টি, সাথে ওদেরও আছে একটা টি, টি টি কাটা, তাহলে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এই একটা সূত্র ক্ষমতার। তারপর এটা দেখি আমরা, এখানে আছে কিউ বাই টি, ভি ইকুয়াল কিউ বাই টিটাই আমরা কি জানি? কিউ বাই টিটা হচ্ছে আই, তড়িৎ প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল ভি আই। তাহলে আমরা তড়িতের মোট এই চারটা সূত্র পেলাম। পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, পি ইকুয়াল ভি আই, পি ইকুয়াল আই স্কোয়ার আর, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এবার এই যে তড়িৎ যে ক্ষমতাটা, এই ক্ষমতার একক কি? একক হচ্ছে ওয়াট, যেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর অনেক সময় কিলো ওয়াট দেওয়া থাকে। কিলো মানে কি? কিলো মানে তো হাজার, 1000 ওয়াট, সেটাই হচ্ছে কিলো ওয়াট। আবার যদি মিলিয়ন ওয়াট থাকে, 1 এম ওয়াট, মিলিয়ন মানে তো 10 × 6 ওয়াট।